প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন নোংরা আবর্জনার মধ্যে এই উন্নত জাতের ঘাস কি পরিমাণে হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু হাইটে 6 ফিট প্লাস, দেখতেই পাচ্ছেন। তো এগুলো কিন্তু কোনো গরুকে খাওয়ানোর জন্য চাষ করা হয় নাই। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই পাশে লাল রঙের ঘাসগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আমার মাথার উপর থেকে একেবারে উপর অব্দি উঠে গেছে, এই যে নিচ থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, তো আসলে এটা ঘাসের কোনো জমি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে নোংরা আবর্জনা, আর এটা একটা পুকুর। এই যে আমি দেখাই, এই যে পুকুরের উপরে কচুরিপানা হয়েছে, এ পাশেও কিন্তু পুকুর। তো দীর্ঘদিন এই যে দেখাই আমি লতা পাতা, পুকুরের উপর লতা পাতা হতে হতে এর উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে এর উপরে একটা লেয়ার, নিচে কিন্তু পানি। আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে দেখেন পানি, ওইদিকে একেবারে আপনার কচু হয়ে গেছে। এই কচুগুলো আর কচুরিপানা হতে হতে এর উপরে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই যে আমি দেখাই, তো এর নিচে কিন্তু পানি। এই যে এই পাশে পানি, ছোট কচুরিপানা, এদিকে বড় কচু। তো এই লেয়ারের উপরে আমার এই জমিতে, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে এই ঘাসগুলো লাগানো ছিল। আমার একটা গরু ছিল, তো সেই ঘাসগুলো আমার গরুটা আমি যখন বিক্রি করে দিই, আমার তখন আর ঘাসের প্রয়োজন ছিল না। আমি এখানে শাকসবজি চাষ করার জন্য এই ঘাসের যে আপনার মোথাগুলো, এগুলো এই পাশে ফেলে দিয়েছিলাম। তো ফেলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে। এই শীতের সিজনে এই ঘাসগুলো একেবারে মরে যাচ্ছিল বললেই চলে। এই যে বর্ষার সিজনে, এখনও বর্ষা শুরু হয়নি, বলতে গেলে গরমের দিন চলে আসছে, আম কাঁঠালের সময়। তো দেখেন এই ঘাসগুলো কত বড় হয়ে গেছে। মানে আমার মনে হয় কিছু কিছু জমি আছে যারা এই ঘাস চাষ করে থাকেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে এখান থেকে ঘাস কাটা হয়েছে, আবার নতুন করে কুশি গজাচ্ছে। তো আমার যে জিনিসটা মনে হয় সেটা হলো, অনেকে যাদের খামার আছে, গরু আছে, তারা বিভিন্ন জমিতে ঘাস চাষ করে থাকেন। সেখানের ঘাসও হয়তো এত বড় হয় না, এত রুষ্টপুষ্ট হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, তো আমি আপনাদেরকে বলি, আমাদের এই যে এখানে একটা ঘর ছিল, ঘরের মধ্যে আমি লোকাল বালু এনেছিলাম। তো লোকাল বালির উপরে আমি ঘাস চাষ করে দেখেছিলাম। যে আমি জাস্ট করেছিলাম কি, আমি ঘাসের আপনার এই যে শাখাগুলো রোপণ করার পরে যখন গাছগুলো 1.5 ফিট 2 ফিট মতো হয়ে গেল, তখন আমি ইউরিয়ার সার ছিটিয়ে দিয়েছিলাম, আমার মনে আছে স্পষ্ট। তো সেই সার ছিটিয়ে দেওয়ার কিছুদিন পরে ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়েছিল, সম্পূর্ণ বালির উপরে। এই ভিডিওটি হয়তো আপনাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু তখনকার যে ঘাসের আকার ছিল তার চেয়েও এখন অনেক রুষ্টপুষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, এই যে কত আবর্জনা, নোংরা আবর্জনা, পানি এই লেয়ারের উপরে জাস্ট খালি আমি ফেলে দিয়েছি। মানে ভাসমান যে সবজি চাষ দেখেছেন আপনারা অনেকেই, যে পানির উপরে কচুরিপানা দিয়ে একটা লেয়ার তৈরি করা হচ্ছে এবং তার উপরে সবজি চাষ করা হচ্ছে। এই ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু এই বিষয়টা হলো এরকম, যে পানির উপরে একটা কচুরিপানা দীর্ঘদিন, বা হেলেঞ্চা, তারপরে হচ্ছে আপনার কচু, এ ধরনের জিনিস হতে হতে মানে ওইগুলো পচে যাওয়ার পরে পানির উপরে একটা লেয়ার তৈরি হয়েছে। সেই লেয়ারটা সবসময় পানির উপরেই ভাসমান অবস্থায় থাকে। তো যার কারণে এই ঘাসগুলো নষ্ট হয় নাই, মারা যায় নাই,
কারণ সম্পূর্ণ পানিতে মারা যায়। তো এই ঘাসগুলোর মূল যে শিকড়গুলা, সেই শিকড়গুলা একটা লেয়ারের উপর রয়েছে এবং পানি থেকে পুষ্টি শোষণ করছে। এই ঘাসগুলোর উর্বরতার সবচেয়ে একটা বড় বিষয় যে দীর্ঘদিন যে আপনার নোংরা আবর্জনা পচে যে লেয়ার হয়েছে, লেয়ারের মধ্যেও কিন্তু অনেক পুষ্টি রয়েছে এবং পানি রয়েছে। আপনারা অনেকেই জানেন যে টিউবওয়েলের পানি বা সাবমার্সিবলের পানিতে কিন্তু কোনো পুষ্টি নাই, কিন্তু পুকুরের পানিতে অনেক পুষ্টিগুণ রয়েছে, যে এই পুষ্টিগুণগুলো মাছও কিন্তু আপনার শোষণ করে থাকে। এজন্য এই ঘাসগুলো আসলে এত রুষ্টপুষ্ট হয়েছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আসলে আমি কৃষিভিত্তিক অনেক ভিডিও দেখেছি এবং কৃষির উপরে আমার একটি টান রয়েছে, যদিও আমার কোনো কৃষি জমি নাই। আমার হচ্ছে খামারির যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো আমার অন্তরে থেকে গেছে, যে আমার আসলে টাকা পয়সা না থাকার কারণে। তো সে কারণেই আমি কিন্তু অনেক ভিডিও দেখেছি, অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি, যে আমাকে আমাকে কি আপনারা অনেকেই জানেন যে গরু বা ছাগলের খামার করতে গেলে অবশ্যই আগে ঘাসের ব্যবস্থা করতে হবে, কারণ গবাদি আপনার পশুর খাদ্যের যে পরিমাণ দাম, তাতে খাদ্য কিনে কোনো খামারই কখনো লাভবান হতে পারবে না। আমি 100-এ 100 বলে দিলাম। তো শুধু এটা আমার কথা না, এটা বড় বড় কৃষিবিদ বা যারা খামারি রয়েছেন, দীর্ঘদিন যারা খামার করেছেন, তারা এই বিষয়টি ভালো জানেন। বিশেষ করে যারা আপনার লাভবান হয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, উভয়ই কিন্তু জানেন। তো এই জন্য ঘাসের কোনো আসলে বিকল্প নাই। একটা খামারি যদি 80% আপনার খাবার যদি ঘাস থেকে আপনার বা ঘাস, খড় বা অন্য অন্য ইয়ের থেকে যদি আপনার বলতে গেলে ফ্রি কস্টের মতো এগুলো যদি কালেক্ট করে আপনার লালন পালন করতে পারে, আর 20% খাওয়ার যদি কেনা লাগে, 20%-এর বেশিও যদি হয়, যদি কিনে খাওয়ানো লাগে, তবেই সে লাভবান হতে পারবে। প্রিয় দর্শক বন্ধুরা, জন্য ঘাসের কোনো বিকল্প নাই। তো আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা, অনেকে হয়তো মনে করেন বালির উপরে বা যেখানে যে মাটিতে পুষ্টিগুণ নাই, দোআঁশ মাটি না বা এ ধরনের মাটির গুণাগুণ ভালো না, সেখানে আপনারা ঘাস চাষ করবেন কিনা। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যদি সেখানে রোদ পায়, আপনারা জানেন ছায়াযুক্ত জায়গাতে কিন্তু অনেক ফসলই হয় না। তো সেখানে যদি আপনার রোদ হয়, তো সেই স্থানে যদি বালিও হয়, তারপরেও এই উন্নত জাতের ঘাস হবে। এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তো আপনাদের এরকম যদি জায়গা জমি থাকে, আপনারা অবশ্যই একটু যদি বালির মধ্যে একটু পুষ্টি দিতে পারেন, মানে গোবর বা অন্যান্য জৈব সার, কম্পোস্ট সার দিতে পারেন, আরও বেটার হয়। তো এটা কিছুদিন পর আপনারা যখন আপনার 1-1.5 ফিট হয়ে যাবে ঘাসগুলো, তখন ইউরিয়া সার দিবেন। তবে হ্যাঁ, ইউরিয়া সারেরও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং নির্দিষ্ট সময়, আপনি যে আজকে ইউরিয়া সার দিলেন, আপনি পরের দিন বা সেদিন থেকেই কিন্তু গরুকে খাওয়াতে পারবেন না। এটার একটা নির্দিষ্ট পরিসীমা রয়েছে যে আপনি সার প্রয়োগ করার পর কতদিন পর গবাদি পশুকে খাদ্য খাওয়াতে পারবেন। ঠিক আছে? তো এই জন্য এই বিষয়গুলো আপনারা চেষ্টা করবেন করার। হয়তো আমি আসলে বর্তমানে আমার কোনো গরু নাই, আমি বড় খামারি না, আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু আমি যে সকল খামার ভিজিট করেছি এবং যে সকল খামারের পাশে আমি থাকি, সেখানে তো আমি দেখেছি। এটাই আমার এক্সপিরিয়েন্স। এবং একটা গরু হলেও, সেই একটা গরু দিয়েও আমি পরীক্ষামূলকভাবে করেছি। তো আমার স্বপ্নগুলো আসলে স্বপ্ন থেকে গেছে, সেই একটা গরু আমার বিক্রি করে দিতে হয়েছে। আমি বাধ্য হয়েছি পরিস্থিতিতে, মানে সেগুলো না হয় না বললাম। তো আসলে স্বপ্ন অনেকেরই থাকে, অনেকেরই পূরণ হয় না, অনেকের হয়। তো আল্লাহ চাইলে আমারও আবার একদিন গরু হবে, আমি একজন খামারি হব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।